এই যে তোমরা চোখ ঘোরালেই দেখতে পাচ্ছ যে কয়জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আমরা এইটুকু জগতের মধ্যে পরিচিত, মানে এই ইউটিউব জোনের মধ্যে পরিচিত, তাদের প্রত্যেকের চ্যানেলে দেখবে কম বেশি আমাকে নিয়ে প্রত্যেক দিন দুটো করে অন্তত ভিডিও থাকছেই, দুটো করে, কেউ কেউ একটা করছে, কিন্তু করছে। এটা কিন্তু এই প্রথম নয় যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। এর আগেও কিন্তু হয়েছে, আর তখন কিন্তু আমি বেশ মানে কি বলবো, জোশের সঙ্গে এই গানটা করে ভিডিওটা স্টার্ট করতাম, यहाँ भी होगा वहाँ भी होगा अब तो सारे वाईटी में होगा क्या मेरा ही जलवा और मेरा ही चर्चा। কিন্তু এখন এমন পরিস্থিতি যে গান বহু দূর দূর তক আমার সঙ্গে আলবিদা বলে দিয়েছে। গান এখন আর ভাবতেও ইচ্ছা করে না যে এই বিষয়টা নিয়ে বলবো, তার সঙ্গে রিলেট করে কোন গানটা গাইবো, ভাবতেই ইচ্ছা করে না। ভগবানের কাছে প্রার্থনা করছি যেই ট্যালেন্টটা দিয়ে বহু নেগেটিভ ভিউয়ার্সদের মনও জয় করতে পেরেছি, পজিটিভ ভিউয়ার্সরা তো আছেই, বহু নেগেটিভ ভিউয়ার্সরাও এসে বলে যেত সুতপা তোমার ভিডিও ভালো না লাগলেও তোমার গান ভালো লাগে। তো সেই যে একটা ট্যালেন্ট বলতে পারো, কারণ দর্শকরা একটা ট্যালেন্টই বলে, তো সেই ট্যালেন্টটা যেন খুব তাড়াতাড়ি আমি ফিরে পাই, যে গান দিয়ে যেন ভিডিও শুরু করতে পারি। তো যে সেটাই বলছিলাম যে এটা প্রথমবার নয় যে আমাকে নিয়ে চারিদিকে আলাপ আলোচনা হচ্ছে, তো বহুবার এরকম হয়েছে, এখনো হচ্ছে। তো এখন তো আরো মানে কি বলবো, আমার ভ্লগ ভিডিও নিয়ে হচ্ছে। আগে তো আমার কন্ট্রোভার্সি নিয়ে হতো, এখন আমার ভ্লগ ভিডিও নিয়ে হচ্ছে। চারিদিকে তাকিয়ে দেখো, যেই সমস্ত ক্যারেক্টারগুলোকে নিয়ে খোদ আমিও একটা সময় কন্ট্রোভার্সি করেছি, সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে কথা বলার মতন কোনো কিছু নেই মানুষের কাছে এখন, তাই না? মানুষের কাছে এখন কিছু নেই। মানুষের কাছে কি আছে এখন? আমি যা দেখছি, আমি যে কয়জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে পরিচিত, তাছাড়াও পরিচিত অর্থাৎ এই ইউটিউবের সোর্সে, তাছাড়াও বেশ কিছু ক্রিয়েটারের লিঙ্ক আবার আমার কাছে আসে যাদেরকে আমি চিনি না, হ্যাঁ, যাদেরকে আমি কোনোদিনও এর আগে দেখিনি, তো তারাও দেখছি আমাকে নিয়ে করছে, এবং বিগত বেশ কয়েক মানে কি বলবো, বহু টাইম ধরে আমাকে নিয়ে করছে। তো এইবার বিষয় হলো, আমাকে নিয়ে যখন করছে, সেটা নিয়ে যখন আমি বলতে বসছি, সেটাও নাকি এক টাইপের কন্ট্রোভার্সি হচ্ছে। হ্যাঁ, সেটা আমিও মানি কন্ট্রোভার্সি হচ্ছে, বাট সেটা কোন টাইপের কন্ট্রোভার্সি হচ্ছে? আত্মসমালোচনা হচ্ছে। আমাকে নিয়ে যখন কন্ট্রোভার্সি হচ্ছে, সেটার যখন আমি প্রয়োজন বোধ করছি যে না, এটা নিয়ে আমি বলবো, তাতে করে আমার একটা কন্টেন্টও হবে, দর্শকরা আমাকে এই চ্যানেল থেকে দেখতেও পাবে, আমার এই চ্যানেলটা জীবিতও থাকবে, আমার আর্নিংও হবে, এবং যেই বিষয়গুলো আমার ক্লিয়ার করার দরকার সেটাও হবে, মানে একসাথে অনেকগুলো কাজ হবে। কি সত্যি বললাম তো? কোনো লজ্জা নেই সত্যি কথা বলতে, আর এটা তো একেবারে ধ্রুব সত্যি কথা। আমি তোমাদেরকে বলেছি, আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আর সাবস্ক্রাইব করে রেখিনি, এবং ডোন্ট রেকমেন্ড করে দিয়েছি। শুধুমাত্র আমাদের জাস্ট দিদি ছাড়া, যে কিনা খুব কমেডি করে ভিডিও করে, তার চ্যানেলটা ছাড়া আমি বাদবাকি সবাইকে আনসাবস্ক্রাইব করে দিয়েছি এবং ডোন্ট রেকমেন্ড করে দিয়েছি। তারপরেও বেশ কিছু কমেন্ট আসে যে এ দেখো তোমাকে নিয়ে কিভাবে বলছে, ও দেখো তোমাকে নিয়ে কিভাবে বলছে। দর্শকরা তো খুব ইমোশনাল হয়, তো তারা এসে বলে, তখন গিয়ে এক ঝলক জাস্ট আমি টাইটেল থাম্বনেলটা দেখে আসি, আর যদি দেখি কোনো টাইটেল থাম্বনেল মানে টাইটেলে ঠিক বোঝা যাচ্ছে না, তখন জাস্ট একটু হালকা চালিয়ে দেখি কি বলতে চাচ্ছে, নতুবা দর্শকরা এত বদার্ড হচ্ছে কেন। তবে আমি দর্শকদেরকে হাত জোর করে অনুরোধ করব যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম আমার চ্যানেলে উল্লেখ করে বলো না, ঠিক আছে? উল্লেখ করে বলো না, কারণ এতে কি হয় বলো তো, এক তো আমাকে নিয়ে তারা যেভাবে পারছে ভিডিও করছে, সেইভাবে ভিউজ কামাচ্ছে, প্লাস আমার কমেন্ট বক্সে এসে যখন তোমরা সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম এসে লেখো না, তাতে করে তারা দুটো ভিউজ বেশি পাচ্ছে। যদি তোমাদের মনে হয় যে না, এ সুতপাকে নিয়ে বলছে আমার ভালো লাগছে না, খারাপ লাগছে, তাহলে তার ভিউজ যাতে না বাড়ে সেই দিকটাও তোমাদের নজর রাখতে হবে, ঠিক আছে? এটা আমি কিন্তু একদম ক্লিয়ার কাট একটা প্রফেশনাল কথাবার্তা বললাম। এর পেছনে যদি কেউ বলে, এই বিষয়টাকে নিয়ে কেউ যদি বলে তুই হিংসুটি, তুই চাস না এর ভিউজ হোক, একদম সত্যি কথা, একদম সত্যি কথা, ঠিক আছে? কেউ কারোর ভিউজ যদি দেখতেই পারতো, তাহলে আজকে আমার এই বিষয়টা নিয়ে প্রত্যেকে চিৎকার করে করে নাটক 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 বলতোই না। যে যেভাবে পারছে সে সেভাবে প্রুফ করার চেষ্টা করছে যে আমি নাটক করছি, আদৌ তার কথার সাথে আমার জীবনযাত্রা মিলছে না, তারপরেও সে প্রিটেন্ড করছে। আর সবচেয়ে বড় কথা,
যারা হার্ট হচ্ছে তাদেরকে তো 100 বার আমি বারণ করবো যে দেখতে যেও না। আর তোমরা যে এসে বলছো তাতে করে আরো দুটো দর্শক এসে সেই কমেন্টটা দেখছে, তারপরে গিয়ে তাকে দেখতে যাচ্ছে। কি দরকার? তোমরা কি চাও যে বা যারা আমাকে নিয়ে কাটাছেড়া করছে তোমাদের খারাপ লাগছে তাদের ভিউজ বাড়ুক? চাও না তো, সুতরাং দরকার নেই, ঠিক আছে? তো প্রথমে যাকে আমি রেখে দিয়েছি, সাবস্ক্রাইব করে এখনো রেখে দিয়েছি, তাকে দুটো কথা বলি। শাশুড়ির কথা আমার মনে পড়ছে সংসার ছেড়ে বেরিয়ে আসার পরে। তো কেন মনে পড়ছে? কারণ আমাকে তরকারি রেঁধে বেড়ে দিত। কার মুখে আমি এই সমস্ত কথা শুনছি বলো? এই যে যখন কেউ একটা কথা বলে, সে যখন সেই জিনিসটা কোনো সময় পালন করেই নি, আমরা দেখিই নি, তাহলে তার মুখে কি এই কথাগুলো মানায়? আমরা দেখেছি কোনোদিনও জাস্ট দিদিকে শাশুড়ির সেবা করতে? শাশুড়ির সেবা করার কথা ছেড়ে দাও, নিজের মায়ের কাছে গিয়ে দুদণ্ড কথা বলতে দেখেছি? একদিন ভুলে গেছিল, মানে কোনো কারণবশতই গেছিল মায়ের কাছে, কারণ ছাড়া তো আর যায়নি, কারণবশতই গেছিল। কারণ তার মা নিজের মুখে বলেছিল যে তুই তো ভুলেই গেছিস। তখন খুব রমরমা, তখন আমাদের জাস্ট দিদির খুব রমরমা, ওই বাচ্চার বাবাকে কেন্দ্র করে ভীষণ রমরমা। তো সেই সময় দেখেছিলাম তার মা কি বলেছিল, যে কিনা নিজের মায়ের কাছে ভুলে ভবিষ্যতে যায়, মা যেখানে কিনা ক্ষোভ প্রকাশ করে, সেখানে তার মুখে শাশুড়ি নিয়ে কথাবার্তা মানায় না। যে রাধে না বাড়ে না, সে যদি সংসার নিয়ে কথাবার্তা বলে না, তার মুখে জাস্ট বেমানান। এই কথাগুলো বলছি, এটা কি করছি? এটা আত্মসমালোচনা করছি, কারণ আমাকে নিয়ে বলেছে। আমাকে নিয়ে যে বলছে তার বিষয়টা কি? যতদূর ভিডিওতে দেখেছি, একা থাকে, তার একটি মাত্র ছেলে, সেও থাকে না, সেও বিয়ে করে অন্যত্র থাকে, তার মেয়ে আছে, তার মেয়েকে নিয়ে তার বড়াইয়ের শেষ নেই। বেশ ভালো, বড়াই করা ভালো, নিজের সন্তান হীরের টুকরোই হয় সবার কাছে। আর রাততেও দেখি না, বাড়তেও দেখি না। একদিন যদি তার কাজের বউগুলো যদি না আসে, তাহলে তার নাজেহাল অবস্থা হয়, আর কথায় কথায় শরীর খারাপ হয়। বলি কি, খিল্লি উড়ানো বন্ধ করো, তাহলে দেখবে শরীরটা ঠিক হবে, ঠিক আছে? আর কাকে কাকে অনুসরণ করছি? হ্যাঁ, ওদেরকে অনুসরণ করছি, সে তো বহুবার বলছে। এখন বলছে মিনাকেও নাকি আমি অনুসরণ করছি। মিনাকে নিয়ে অনুসরণ করার কথা বলতে গিয়ে আমার একটা কমেন্টের কথা মনে পড়লো, যে মিনাকে বলতে বলতে আজকে আমার এই অবস্থা। দেখো, মিনা বেরিয়ে এসেছে, আমার কথায় বেরিয়ে আসেনি। মিনা ফ্ল্যাট নিয়েছে, আমার কথায় ফ্ল্যাট নেয়নি। মিনা তার বাবা মায়ের কাছে আছে, মিনা আরেকটা বিয়ে করেছে কি না করেছে, আমার কথায় কিচ্ছু করেনি। শুধুমাত্র কন্ট্রোভার্সি করেছি, যখন যেই পরিস্থিতির সামনে দেখেছি তখন সেটা নিয়ে কন্ট্রোভার্সি করেছি। না মিনাকে বহু পুরুষের সঙ্গে শুইয়ে দিয়েছি, প্রমাণ পাওয়া ছাড়া আমি কোনো রকম মিনার চরিত্র নিয়ে কোনো রকম কোনো কথাই বলিনি। রইল পড়ে আমার একা থাকা আর মিনার একা থাকা, আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। মিনা উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে, আমি কিন্তু অন্যত্র এসেও, ঘরের থেকে বাইরে বেরিয়েও কিন্তু আমি শিডিউল ওয়াইজ চলছি। আমি টাইম মেনটেন করে সমস্ত কাজ করছি। প্লাস আমি নিজে একা আসিনি, আমার দুটো বাচ্চাকে, এক ননী সোনা আর এক শেরু সোনা, দুজনকে নিয়ে এসে তাদের প্রপার টেক কেয়ার করছি। প্লাস নিজে রান্না বান্না করছি, ঠিক আছে? টাইম মতন উঠছি, খাচ্ছি, স্নান করছি, পুজো দিচ্ছি, ঘুমাচ্ছি। ঘুম না হওয়াতে আমার এমন না যে আমি দিনভর মোষের মতন নাক ডেকে ঘুমাচ্ছি, না, আমি আমার কাজগুলো টাইম মতন করছি। তাই মিনার সঙ্গে আমার তুলনা অন্তত আমি কোনো দিক থেকে মেলাতে পারবো না, কোনো দিক থেকে মেলাতে পারবো না। যেই বিষয়গুলো নিয়ে মিনাকে আমি সমালোচনা করেছি, সেই বিষয়গুলো আমি মেনে চলছি। রইল পড়ে আইফোন কেনার কথা, আইফোন কেনার আগে আমি জানতাম না যে এরকম একটা সিচুয়েশন আমার লাইফে আসতে চলেছে, নতবা ওই লাখখানেক টাকা আমি সত্যিই রেখে দিতাম। এখন আমার যেই ক্রাইসিস যাচ্ছে, সেই ক্রাইসিসটা হতোই না। ক্রাইসিসের থেকে ফট করে মনে পড়লো বেশ কিছু কথা। সেটা কার কথা? সেটা হচ্ছে তোমাদের কমেন্ট ওয়াইজ আমি একটা ভিডিও দেখে এসেছি গিয়ে, সেটা হচ্ছে ওই বলে না মিশিলি, তার কথা। তার ভিডিও বাদ দাও, তার নিজের জীবনশৈলীর কোনো আগামাথা নেই, তার নিজের জীবনশৈলীর কোনো আগামাথা নেই। সে যে ওই দীর্ঘশ্বাস ফেলে যে কথা বলা শুরু করে, ওই দীর্ঘশ্বাসটাই তার ভিডিওতে সার, আর কোনো সার মর্ম তার ভিডিওতে আমি খুঁজে পাই না। তারপরে ওই ক্রাইসিসের কথা বলতে গিয়ে একের পর এক লিঙ্ক বের করে আমি পরপর যাচ্ছি। তো ওই পাগল মহিলা বলছে, অ্যাকচুয়ালি আমি ওনাকে পাগল মহিলাই বলবো, কেন বলছি পাগল মহিলা সেটাও বলছি। তো ওই পাগল মহিলা বলছে, যে কিনা বলেছিল যে রান্নাঘর বাথরুম করে হাত খালি হয়ে গেছে, তাহলে সে এত কিছু পরপর কি করে করছে?
রান্নাঘর আর বাথরুম যখন আমি করেছি সেটা ছিল অক্টোবর মাস। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 7 মাস আমি ইউটিউবে ননস্টপ কাজ করে গেছি। হ্যাঁ, ইনকামের পরিমাণ বহুত কমেছে, কিন্তু স্টপ হয়ে যায়নি। ঠিক আছে, যখন আইফোনটা নিয়েছি তখন কিন্তু এই কথাগুলো আসেনি। মানুষ, ম্যাক্সিমাম মানুষ বলেছে সুতপা আইফোন না নিয়ে এসি নিতে পারতে। ঠিক আছে, তারা তাদের কনসার্ন বশত আমাকে বলেছে, ওটা তাদের হক আছে। কিন্তু এই যে তারপরে রান্নাঘর বাথরুম করার পরে 7 মাস যে আমি কাজ করেছি, সেটা আমাদের এই পাগল দিদি ভুলেই গেছে। তার জন্য বলছে হঠাৎ করে এত কিছু করছে, মানুষ কেন প্রশ্ন করবে না? মানুষের প্রশ্নের শেষ কোনোদিনও ছিল না, থাকবেও না। মানুষের প্রশ্নের শেষ ছিল না, থাকবেও না। আর আমি আমার উত্তর প্রথম দিনই দিয়ে দিয়েছিলাম। মানুষের কাছ থেকে আমি সাহায্য পারপাস কত টাকা পেয়েছি প্রথম দিন দিয়েছিলাম। আজ পর্যন্ত সেই উত্তরে নড়চড় হয়নি। তো পাগল দিদি, তোমাকে একটা কথা বলি, তোমার যেই ভিডিওটাতে তোমাকে সবাই ভালো করে কমেন্ট করে রগড়ে দিয়েছে, সেই ভিডিওটাতে তুমি আমার কান্নাকাটি নিয়ে সামথিং টাইটেলে লিখেছো, আমি শুধু এইটুকু দেখেছি। বাট আমি তোমার কমেন্টগুলো পড়েছি। সোয়ার অন গড, আমি তুমি ভিডিওতে ওই দীর্ঘশ্বাস ফেলে কি পাগলের প্রলাপ বকেছো আমি শুনতে যাইনি। শুধু একটাই কথা বলবো, এরকম কান্নাকাটি তুমিও কিছুদিন আগে করেছিলে, তাই না? ওই খালি একটা ফ্ল্যাটে মেয়েগুলোকে নিয়ে টানা হেঁচড়া করছিলে, দৌড়াদৌড়ি করছিলে, খালি ফ্ল্যাটে সিংহাসন পেতে তার সামনে উপুর হয়ে বসে খুব কান্নাকাটি করছিলে, তাই না? ওইভাবে কাঁদতে হবে। আচ্ছা, আমি তোমার মতন ওরকম, মানে তোমার ভিডিওগুলো আমি সেই সময় দেখিনি। বাদ বাকি সবাই তোমাকে নিয়ে প্রচুর ভিডিও করেছিল ওই সময়, কারণ ওই সময় তোমার ভিউজ হচ্ছিল, তার জন্য। আমি তোমাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম আমার মনে হচ্ছে এটা নাটক, আর যদি নাটক হয়, যদি সত্যি হয় তাহলে বলবো খুব খারাপ হচ্ছে, মানে তোমার সাথে খুব খারাপ হচ্ছে। আর যদি নাটক হয় তাহলে বলবো এই নাটকটা করতে না, কারণ তোমার মেয়ে দুটোর ভবিষ্যৎ আছে। ঠিক আছে, তো সেই আমি একটাই ভিডিও করেছিলাম। আর তোমার তো চলছেই বর্তমানে আমাকে নিয়ে ভিডিও করে, চলুক, অসুবিধা নেই, আমাকে নিয়ে পপুলারিটি বজায় থাকুক, আমিও চাই। তো কাঁদতে হতো তোমার মতন, মানে ওই মাথাটাকে নিচের দিকে দিয়ে পেছনটাকে উঁচু করে তারপরে ওইভাবে কাঁদতে হতো। আচ্ছা, আমি ওইভাবে কাঁদতে পারিনি। একজন লিখেছে তোকে কাঁদলে পরে কি বিচ্ছিরি লাগে। আমি কোনোদিনও নিজেকে সুশ্রী করার চেষ্টাই করিনি। ক্যামেরার সামনে এসে নিজেকে কি করলে নিজেকে সুন্দর লাগবে আমি কোনোদিনও ভাবিনি। আমি আমার রূপ নিয়ে বদার্ড নই, কতবার বলতে হবে। আমার যখন যেভাবে এক্সপ্রেস করার ইচ্ছে হবে, মানে মন থেকে আসবে, আমি ঠিক সেইভাবেই এক্সপ্রেস করব। তাতে আমাকে সুন্দর লাগুক, বান্দর লাগুক, আই ডোন্ট কেয়ার। আমার ভেতর থেকে যে যন্ত্রণা, যেই আনন্দ বের হবে, আমি ঠিক সেইভাবেই মানুষের সামনে প্রকাশ করব। ঠিক আছে? আর এইবার রইল পড়ে ওই যে একটা ওয়ার্ড ছিনাল, এই শব্দটাকে নিয়ে মানুষ যেভাবে পারছে ওই জাগলিং বলে, তো জাগলিং খেলছে, জাগলিং করছে। তো এই পাগল দিদিও তার থেকে বাদ যায় কেন, সেও বলছে। আচ্ছা, কোনো দিক থেকে তো প্রমাণ হয়নি যে আমি নোংরামি করেছি, কোনো দিক থেকে প্রমাণ হয়নি। আমরা যখন ঝগড়া করি বা আমরা যখন খুব রাগারাগি করি, যাদের গাল দেওয়ার অভ্যাস আছে, যেমন কিনা আমার গাল দেওয়ার অভ্যাস আছে, এখন আমি ওয়াইটিতে নিজেকে কন্ট্রোল করে নিয়েছি। যাদের গাল দেওয়ার অভ্যাস আছে তারা সামনের মানুষটাকে ধরো বরাহনন্দন বলে দিল, যেটাকে কিনা চলতি ভাষায় আমরা যেভাবে বলে দিল। সামনের মানুষটাকে আদৌ তাই? সামনের মানুষটাকে আদৌ তাই? আমরা রাগের বশে একে অপরকে অনেক কিছু বলেছি, আমরা কি তাই? না তো। তো এরকম রাগের বশে কেউ যদি একটা ওয়ার্ড কাউকে বলে দেয়, তার মানে কি সেটাই হয়ে গেল? সেটাই কি হয়ে গেল? আমি যদি বলি বলেছে, তার মানে মনে হয় আমাকে কিছু করতে দেখেছে, তার মানে আমি সেটা অ্যাকসেপ্ট করে নিলাম। আমি যদি অ্যাকসেপ্ট করতাম, আমাকে যে ওয়ার্ডটা বলা হয়েছে আমি যদি সেই কাজটা করে থাকতাম, তাহলে আমি এসে এখানটায় ক্যামেরা খুলে বলতে বসতাম না, মান সম্মান হাতে করে নিয়ে বেরিয়ে আসতাম না। বাই দ্য ওয়ে, পাগল দিদি, শুনেছিলাম তোমার হাজব্যান্ড নাকি রাতের পর রাত অন্য মেয়ে ছেলের সাথে কথা বলে, আর সেই কারণেই নাকি তুমি ওই ঠাকুরের সামনে খালি ফ্ল্যাটে পেছন উঁচু করে কান্নাকাটি করেছিলে। বিষয়টা কি সত্যি? তো সবাইকে তোমার হাজব্যান্ডের মতন খারাপ ক্যারেক্টারের ভেবো না, খারাপ ক্যারেক্টারের ভেবো না তোমার হাজব্যান্ডের মতন সবাইকে। এই কথা থেকে এবার শিফট করি অন্য আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিষয়টা নিয়ে। না, তার সম্পর্কে তোমরা কেউ কমেন্ট করনি, তাকে আমার নজরে রাখতে হয়, তার জন্যই আমি তাকে দেখেছি। সেখানটায় তার একটা অদ্ভুত লজিক
শোনো তোমরা, আমি বলেছিলাম যে আমি কোনোদিনও যে ফিরবো না সেটা আমি ভাবিই না, কারণ আমি ডিভোর্সের কথা আমার মাথাতেই আনিনি। যদিও বা এখন পরিস্থিতি অন্য, সেটা তোমরা আগামীকাল ভিডিওতে, ব্লগ ভিডিওতে জানতে পারবে। বাই দ্য ওয়ে, এখন যেইটা নিয়ে বলছি সেটা নিয়ে বলি। সেটা হলো এই যে আমাদের ইপু দিদি, ঠিক আছে, উনি বলেছেন যে আমি কি করে এত শিওর যে আমার হাজব্যান্ড আফটার মি অন্য কোনো মহিলাকে এনে ঘরে এনে আমার তৈরি করা রান্নাঘরে রান্না করাবে না, আমার তৈরি করা বাথরুমে এসে তাকে ব্যবহার করাবে না। আমি কেন এত শিওর? তার কারণ হিসাবে ইপু দিদি দুটো বিষয় দেখিয়েছে। একটা হলো আমার বর নাকি অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক প্রতিস্থাপন করতে পুনরায় প্রতিস্থাপন করতে নাকি অক্ষম, তার জন্যই নাকি আমার এত ওভার কনফিডেন্স আমার হাজব্যান্ডকে নিয়ে। 2 নম্বর কথা হচ্ছে, কেন আমার হাজব্যান্ড অন্য কোনো মহিলার সঙ্গে যুক্ত হবে না? কারণ এটা পুরোটাই আমাদের গট আপ সেট আপ, মোল্লাদ্দোর মসজিদ পর্যন্ত। এই কথাটা প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করা হয়। এখানে আমি কোনো ধর্ম জাতির মানুষকে আমি কিন্তু ছোট করার জন্য এই বাগধারাটা আমি বলিনি। বাগধারা বা প্রবাদ বাক্যটা কিন্তু আনলাম না, বললাম না। এটার কথা হচ্ছে, এটার ইনার মিনিংটা আমি তোমাদেরকে বলে দিই। মানে এটা আমি কেন ব্যবহার করলাম, এটার ইনার মিনিং সবাই জানে, এটা এই ক্ষেত্রে কেন ব্যবহার করলাম। আমাদের ইপু দিদি চরিত্র সংক্রান্ত বিষয় নিয়ে চচ্চড়ি করতে খুব ওস্তাদ। দেখো না, আসানসোলের মেয়েটাকে নিয়ে যখন আমি বলেছিলাম, প্রমাণ দিয়ে বলেছিলাম, তখন সেই মেয়েটাকে তো মানে মেয়েটার সম্পর্কে তো এমন কথা বলেছে যে মেয়েটাকে রীতিমতন দেহ ব্যবসা করে সেই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আর তারপরে যেই আমাদের বৌদিকে নিয়ে বাচ্চার বাবার সঙ্গে যুক্ত করা হলো, সেই বৌদির এত কিছু বিষয় সামনে আসার পরেও আমাদের ইপু দিদি কি করলো? তাকে মহান সাজানোর চেষ্টা করেছে, প্রচুর পরিমাণে মহান সাজানোর চেষ্টা করেছে, সেটা আমরা সবাই দেখেছি। আর আমার হাজবেন্ডের ক্ষেত্রে কি লজিক দিচ্ছে? বলছে আমার হাজবেন্ডকে যদি দেখাশোনা করে বিয়ে না দিত তাহলে জ্যান্ত মানুষ নিয়ে নাকি নাড়াচাড়া করতে পারতো না। হাততালি দিতে ইচ্ছা করছে না, কারণ এই ধরনের লজিক শুনলে সত্যি বলছি নিয়ে ডাইরেক্ট পাগলাগারদে ভর্তি করে দিতে ইচ্ছা করে। কারণ যে মেন্টাল সেই একমাত্র এই টাইপের কথা বলতে পারে। আমরা এরকম অনেক পুরুষ মানুষ দেখেছি যারা কিনা আফটার ডিভোর্স অর আফটার তার ওয়াইফের ডেথ, ঠিক আছে, এইসবের পরে দ্বিতীয়বার বিয়ে করেনি। তার মানে কি? তার পুনরায় অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে তার সেই ক্ষমতা নেই, নাকি তার সেই বিষয়টার উপর থেকে ভক্তি উঠে গেছে, নাকি তার স্ত্রীর প্রতি তার এতটাই লাগাও ছিল, ভালোবাসা ছিল, যেটা কিনা সে অন্যের সাথে আর কোনোদিনও স্থাপন করতেই পারবে না। ইপু দিদি আমাদের ভালো কারণটা কখনো লজিক হিসেবে ব্যবহার করতেই পারে না, সব সময় নিজের মনের ভেতরকার নোংরামোটাকেই লজিক হিসেবে বাইরে এনে দেয়। তো যাই হোক, এই বিষয়টা আমার খুব কাজে লাগবে ইন ফিউচারে, কখন কিভাবে সেটা আমি পরে বলবো। তো যাই হোক, এই বিষয়টা নিয়েও বললাম। আর আমাদের জ্যোতিষী দিদি আর একটা কথা বলি, পাগল দিদি অর্থাৎ মিশিলি, সে বলেছে যার কিনা বিধ্বস্ত অবস্থা সে কি খবর রাখতে পারে যে কে তাকে নিয়ে কি ভিডিও করছে? দর্শকদের দয়ায় আমি অনেক কিছু জানতে পারি, আমাকে সব কিছু দেখতে হয় না। তো জ্যোতিষী দিদি আবার বলেছে গোপন সূত্রে খবর পেয়েছে আমার বাবা কোথায় কাজ করেছে, মানে সব খবর জোগাড় করে ফেলেছে। আমার বাবা কোথায় কাজ করে, কোন ফার্মেসিতে কাজ করে, কবে তার ছুটি, সাপ্তাহিক ছুটি কবে, সেই বিষয়গুলো নিয়ে আবারও জ্যোতিষশাস্ত্র খাটিয়েছে। আচ্ছা, আমি বলিনি, আজকের থেকে বলছি, দীর্ঘ 4 বছর ধরে আমি বলছি যে আমার বাবা মছলন্দপুরে ওষুধের দোকানে কাজ করে এবং বর্তমানে আমার বাবার সাপ্তাহিক ছুটি সোমবার। এইগুলোকে জ্যোতিষশাস্ত্র খাটিয়ে সব খবর বের করে ফেলেছি বলাটা ওই নিজের খিল্লি উড়ানো ছাড়া আর কিছু না, ঠিক আছে? যেগুলো আমি বলিনি কোনো সময়, সেগুলো যদি কেউ প্রমাণ সহ বলে নিজে যে সঠিক সেটা যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি ভাববো যে না, হ্যাঁ, কিছু করে দেখিয়েছে, ঠিক আছে?
তো এই হচ্ছে আমাকে নিয়ে যারা যারা ভিডিও করেছে, কিছু কিছু বিষয় যেগুলো কিনা আমি তো পুরো ডিটেলসে দেখিও না, মানে দেখিনি, আপাতত দেখিনি, ওই যতটুকু আর কি আয়ত্তে আনতে পেরেছি সে তার পারপাসই আর কি ভিডিওতে বললাম। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের সাথে। তোমরা আমাকে দেখতেও পেলে এই চ্যানেলটার মারফত। এই চ্যানেলে আমি একটা ভিডিও দিলাম, এখান থেকে আমি রেভিনিউ জেনারেট করব, চ্যানেলটা জীবিতও থাকবে, অনেক কিছু একসাথে হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।